নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরুতেই নজর রাখবো বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ, কট্টরপন্থীদের হুঙ্কার আর থামছে না। হাস্যকর সব হুমকি, যা দেখে অনেকেরই প্রশ্ন, এই সব কট্টরপন্থীরা কি ভারত বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাসটাই ভুলে গেছেন, যে ইতিহাসকে আজও বুকে করে রেখেছে হিলি? যাদের হাত ধরে স্বাধীনতার সূর্য উঠেছিল পদ্মা পারে, তাদের উদ্দেশ্যেই এখন হুমকি। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। যে ভারতের হাত ধরে জন্ম হলো নতুন দেশ বাংলাদেশের, সেই ভারতের বিরুদ্ধেই এখন উগ্রানো হচ্ছে বিদ্বেষের বিষ। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। অনেকেরই প্রশ্ন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশে এত বিদ্বেষ কেন? সে দেশের কট্টরপন্থীরা কি ইতিহাসটাই ভুলে গিয়েছেন? যে ইতিহাস গঙ্গা পদ্মার পাড়ে আজও গল্প বলে, যে ইতিহাসকে আজও বুকে করে রেখেছে হিলি। বাংলাদেশে বিদ্বেষের বিষ, আর ভারতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, 71-এর যুদ্ধে শহীদ জওয়ানদের জন্য এখানে আজও স্মৃতির পাতা উল্টানো হয়। সালটা 1971। পূর্ব পাকিস্তানে তখন চলছে অত্যাচার পাকিস্তানি সেনাদের। মুক্তিযোদ্ধাদের হয়ে তখন ময়দানে নামে ভারতীয় সেনা। 1971 সালে 24শে নভেম্বর হিলি সীমান্ত পেরিয়ে পাক সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বহু ভারতীয় সেনা জওয়ান। 11ই ডিসেম্বর পর্যন্ত চলে যুদ্ধ। নতজানু হয় পাকিস্তান, জন্ম হয় বাংলাদেশের। এই যুদ্ধে হিলি সীমান্তের কাছে ভারতীয় সেনার 462 জন জওয়ান শহীদ হন। হিলি ফুটবল মাঠে তাদের শেষকৃত্য হয়। তারপর থেকে প্রতি বছর 12ই ডিসেম্বর শহীদ জওয়ানদের স্মরণ করে হিলি। আজও হিলি বুকে করে রেখেছে 71-এর সেই দিনগুলো। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান 12 তারিখে। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে। মোহাম্মদ ইউনিস তার নেতৃত্বে সরকার চলছে, আসলে সেই সরকারের সঙ্গে আগের যে হাসিনা সরকার, তাদের মধ্যে কোঅর্ডিনেট করা যাচ্ছে না। ভারত বিরোধী একটা যে মতাদর্শ, তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা আসলে বুঝতে ভুল করছে কে হচ্ছে মিত্র এবং কে শত্রু। ভারত এখনো কিন্তু সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ নিয়ে চলতে চায় এবং 71-এর যে মার্টিয়ার, যে তার যে শহীদ স্তম্ভ, সেটা কিন্তু আজও সেটাই প্রমাণ করে। 71-এর মুক্তিযুদ্ধ, অনেক ভারতীয় জওয়ানের রক্তে লেখা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। সেসব কি এখন বাংলাদেশের অনেকে ভুলে গিয়েছেন? তাই কি সে দেশের কট্টরপন্থীদের গলায় এখন শুধুই হুঙ্কার? তাই কি পদ্মা পারে এখন এত ভারত বিদ্বেষ? নিউজ 18 বাংলা। বাংলাদেশ ইস্যুতে মুলতবি রাজ্যসভা। বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। পড়শি দেশে সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে হইচই তৃণমূলের। গতকাল দিনের জন্য স্থগিত রাজ্যসভা। My point of order is on Rule 251, sir. I request you, through you, sir, the situation in Bangladesh, the situation
Bangladesh, we want the Prime Minister to come and give a statement. বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়, আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নেই যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। আমাদের এই দাবিটা ডেরেক ওব্রায়েন রাজ্যসভাতে রেখেছে, আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে, প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত। আমি কাকে নেতা মানব, ডেরেক ওব্রায়েনকে না মমতা ব্যানার্জি? একই দল থেকে সমান্তরালভাবে দু ধরনের বিবৃতি আসছে। আমরা জানি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী সেটাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা। তিনি বলেছেন যে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি, কেন্দ্র যেটা করবে আমরা তার সঙ্গে আছি। এখন কেন্দ্র কি করছে না করছে, হিন্দুদের জন্য চোখের জল যারা ফেলছেন তারা প্রধানমন্ত্রীকে ফোন করে জেনে নিন। সমস্ত কথা তো বাইরে বলা যাবে না। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন, নয়া যুক্তি দেখিয়ে বৃহস্পতিবারও ওই আবেদন গ্রহণ করা হলো না। শুনানির জন্য শর্ত দিয়েছেন চট্টগ্রাম আদালতের বিচারক। বুধবারের পর বৃহস্পতিবার এদিনও বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন গ্রহণ করা হলো না। আদালতের দরজায় ঘুরলেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরেকটা লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল, এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাবো। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবার একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। গত অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকেই পদ্মা পারের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি নতুন করে গরম হয়ে ওঠে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরি হননি বলে দাবি। 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির এই দিন এগোনোর জন্য বুধবার চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। অভিযোগ এরপরই চট্টগ্রাম আদালতেই উত্তেজনা ছড়ায়। কোর্টেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জজ সাহেবের কাছে যখন 3টে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, আমার পিছন দিক দিয়ে 2 ধাক্কা দিয়েছি। আমি শুনেছি, আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইসকন করো, ইসকনের দালাল যারা তাদেরকে খতম করো, তাদেরকে করো, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে। বুধবার চেয়ার ছেড়ে উঠে যান চট্টগ্রাম আদালতের বিচারক। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর আবেদন শুনতে তিনি শর্ত চাপান। উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এবার একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। নিউজ 18 বাংলা।